রাজ্যে স্বাগতম। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভূতাড্ডার আরও একটা নতুন এপিসোডে। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান ইসকান। আপনারা সবাই জানেন হয়তো এই মুহূর্তে আমি কিছুটা অসুস্থ, যার জন্য আমরা এই মুহূর্তে রেগুলারলি আপনাদেরকে ঘটনা শোনাতে পারছি না। তারপরও আমি চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের সাথে কানেক্টেড থাকতে, আপনাদেরকে নতুন নতুন সব ঘটনা উপহার দিতে। আর তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত একটা ঘটনা নিয়ে এসেছি। আজকের ঘটনাটি আমাদের একজন লিসেনার আমাদের সাথে শেয়ার করেছেন। এক কথায় বলবো, ঘটনাটি অসাধারণ একটি ঘটনা, আপনারা অনেক বেশি এনজয় করবেন। তো আসল কথাটাই তো বলা হলো না। আজকে আপনারা যে ঘটনাটি শুনতে চলেছেন, এই ঘটনাটি লিখেছেন আমাদের একজন বন্ধু ইমতিয়াজ আহমেদ ভাই। ইমতিয়াজ আহমেদ ভাইয়ের কবির সিনের প্রতিশোধ নামক একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা আজকে শুনতে চলেছেন। আশা করছি আজকের রাতটা আপনাদের অনেক অনেক বেশি ভালো কাটতে চলেছে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে আপনাদের কাছে দুইটি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে এখন আর বেশি কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাচ্ছি আজকের এপিসোডের মূল ঘটনায়। চলুন শুনে আসি ইমতিয়াজ আহমেদ ভাইয়ের লেখা কবির সিনের প্রতিশোধ। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, ইমরান ভাইয়া ও ভূতাড্ডার সকল লিসেনারদের জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ইমরান ভাইয়া, আমি ভূতাড্ডার একজন নিয়মিত শ্রোতা। আমি অনেক আগে থেকেই আপনাদের ঘটনাগুলো শুনে থাকি। আপনাদের ভূতাড্ডার সকল ঘটনাই আমার শোনা শেষ। বিশেষ করে আব্বাস হুজুর, রহমত হুজুর, ইয়াসিন হুজুর, আলী হুজুর, ল্যাংড়া কবিরাজ ও গুরু জগন্নাথ তান্ত্রিকের ঘটনাগুলো অনেক বেশি ভালো লাগে। পাশাপাশি অনেক লিসেনাররাও ঘটনা পাঠায়, সেই ঘটনাগুলো অনেক ভালো লাগে। আমিও ভাবলাম ভূতাড্ডায় একটা ঘটনা শেয়ার করব, তাই ঘটনা লিখতে বসে গেলাম। এবার আমার পরিচয়টা দেয়া যাক। আমার নাম ইমতিয়াজ আহমেদ। আমার বাড়ি কুষ্টিয়া জেলার পোড়াদহ গ্রামে। আমি এখন বর্তমানে ইরাকে আছি। আমি একজন ইরাক প্রবাসী। ইমরান ভাইয়া, আপনি তো জানেন প্রবাস জীবনে থেকে সময় বের করে ঘটনা লেখা অনেক কষ্টের, কিন্তু তারপরও আমি ঘটনা লিখছি। আশা করি আমার ঘটনাটা আপনি সকল লিসেনারদের পড়ে শোনাবেন। আমি আজকে যেই ঘটনাটা শেয়ার করব, এটা আমি আমার দাদা দাদি সহ আরো অনেকের কাছেই শুনেছি। ঘটনাটা অনেক আগের। ঘটনার সময়কাল 1940 সালের দিকে হবে। ঘটনাটা ঘটেছিল আমাদের গ্রামের বেশ কিছু মানুষের সাথে। ইমরান ভাইয়া, আমার লেখার মাঝে হয়তো ভুল হতে পারে, আর আমি হয়তো ঘটনাটা গুছিয়ে লিখতে পারবো না। তারপরও যথাসাধ্য চেষ্টা করব গুছিয়ে লেখার জন্য। তাহলে আমি ঘটনাটা শুরু করছি। সময়টা আনুমানিক 1940 সালের কোনো গরমকালে। রমিজ দাদা নিত্যদিনের মতোই মাঠে কাজ করতে যায়।
রমিজ দাদার জমিটা মাঠের একেবারে শেষ প্রান্তে। ওই জমিতে শুধু ধান ছাড়া আর কিছুই হতো না। জমিটা নিচু জমি ছিল। বর্ষাকালে বৃষ্টি হলেই জমিটাতে পানিতে ডুবে যেত। রমিজ দাদা একা একা জমিতে ধান কাটছিল। আকাশে তখন কালো মেঘ জমেছে, কিন্তু এইদিকে রমিজ দাদার ধান কাটা শেষ হয়নি। রমিজ দাদা তাড়াতাড়ি করে ধান কাটতে থাকে, কিন্তু ধান কাটা শেষ হওয়ার আগেই কালো মেঘে আকাশ ঢেকে যায়। দেখে মনে হচ্ছে কাল বৈশাখী ঝড় শুরু হবে। আস্তে আস্তে বাতাস শুরু হয়। রমিজ দাদা তখন ধান কাটা বাদ দিয়ে কাটা ধানগুলো গোছাতে শুরু করে, কিন্তু বাতাসে ধানগুলো উড়ে যাচ্ছিল। মাঠের মধ্যে কোনো মানুষ নেই। রমিজ দাদা একাই আছেন। একটু পরেই কালবৈশাখী ঝড়ের সাথে ঝমঝম বৃষ্টি শুরু হয়ে যায়। সেই সাথে আকাশে বিদ্যুৎ চমকায়। সেই জমি থেকে কিছুটা দূরে একটা বাগান ছিল। সেই বাগানে অনেক রকমের গাছপালা রয়েছে। বাগানটা ঠিকমতো পরিচর্যা না করার কারণে সেখানে ঝড় জঙ্গল হয়ে গেছে। ঝড় আর বৃষ্টির কারণে দাদা মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারছিল না, তাই দাদা দৌড়ে সেই বাগানে চলে যায়। বাগানে গিয়ে একটা মোটা মেহগনি গাছের নিচে দাঁড়ায়। অনেক জোরে বৃষ্টি হওয়ার কারণে দাদা নিজেকে ভেজানো থেকে আটকাতে পারে না। দাদা তখন একা একা সেই বাগানে দাঁড়িয়ে অপেক্ষা করে কখন ঝড় থামবে। কিন্তু এই দিকে যে ঝড় বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। জমির ধানগুলো বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাবে। দাদার মনে তখন এক আকাশ পরিমাণ চিন্তা। এই ধান ঘরে তুলতে না পারলে খাওয়ার কষ্ট হবে। ঝড় বৃষ্টি বেড়েই চলেছে। চারিদিকে অন্ধকার নেমে আসে। তখন ঝড় থেমে গেছে, কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। দাদা তখন সিদ্ধান্ত নেন তিনি বাড়িতে চলে যাবেন। এই বৃষ্টিতে তার অসুখ চলে আসবে। দাদা আরো কিছু সময় অপেক্ষা করে বৃষ্টি থামার জন্য। এমনভাবে অপেক্ষা করতে করতে একটা সময় অন্ধকার হয়ে যায়। দাদা অনেক সাহসী মানুষ ছিলেন। হঠাৎ দাদা একটা অলৌকিক জিনিস দেখে। দাদা দেখে তিনি যেই গাছের নিচে দাঁড়িয়ে আছে সেখানে আর বৃষ্টি পড়ছে না, কিন্তু তার আশেপাশে বৃষ্টি পড়ছে। দাদা বেশ কৌতূহল নিয়ে উপরের দিকে তাকায়। আর উপরের দিকে তাকিয়ে দাদা যা দেখে সেটা দেখার জন্য দাদা মোটেও প্রস্তুত ছিল না। দাদা দেখতে পায় একটা কালো লোমশলা প্রাণী গাছের মাথায় বসে আছে। প্রাণীটার শরীর হাতির মতো। সেই লোমশ প্রাণীর চোখ দুইটা জ্বলজ্বল করছে, আর সেই আলোতে তার পুরো শরীরটা দেখা যাচ্ছে। দাদা তো এই দৃশ্য দেখে ভীষণ রকম ভয় পায়, কিন্তু দাদা ভয় পেলেও সাহস ধরে রাখে। সেই লোমশ প্রাণীটা একভাবে দাদার দিকে তাকিয়ে থাকে। দাদা দেখে সেই লোমশ প্রাণীটার মুখ দেখতে অনেকটাই কুকুরের মতো। হাত পায়ের নখগুলোও বেশ বড় বড়। সবচেয়ে ভয়ঙ্কর ছিল প্রাণীটার দাঁত। মুখের মধ্যে বড় বড় সাদা দাঁত দেখা যাচ্ছে। দাঁতগুলো সাদা ধবধবে। দাঁতের মাথাগুলো সূচের মতো সূচালো। দাদা অনুভব করে তিনি তার শরীর নড়াচড়া করতে পারছেন না। দাদাকে অবাক করে দিয়ে সেই প্রাণীটা এক লাফে গাছ থেকে মাটিতে নেমে আসে। লোমশ প্রাণীটা দাদার সামনে এসে দাঁড়ায়। বানর যেমন ভাবে থাকে প্রাণীটা ঠিক তেমন ভাবেই আছে। দাদা তো মারাত্মক ভয় পাচ্ছে। ভয়ে দাদা কাঁপাকাঁপি শুরু করে দেয়। সেই লোমশ প্রাণীটা দাদার একদম সামনে চলে আসে। তারপর দাদার মুখের কাছে মুখ নিয়ে আসে। কিছু সময় দাদার দিকে তাকিয়ে থাকে। তারপর হঠাৎ দাদার হাত চেপে ধরে। যখন দাদার হাত চেপে ধরেছিল তখন দাদার মনে হলো তার হাতের হাড়টা হয়তো ভেঙেই যাবে। দাদা খুবই ব্যথা পায় তার হাতে। দাদা তখন জোরে চিৎকার দিয়ে ওঠে। তারপর আল্লাহর নাম নিয়ে হাতটা ছাড়িয়ে নেয়। দাদার হাতে ধান কাটার কাঁচি ছিল। দাদা তখন একটা ভুল করে বসে। হাতের কাঁচিটা দিয়ে সেই লোমশ প্রাণীর গলায় আঘাত করে। আঘাত করার সাথে সাথে গলার কাছ থেকে গল গল করে রক্ত বের হয়ে যায়। প্রাণীটা আঘাত পেয়ে অদ্ভুত একটা আওয়াজ করে, তারপর মাটিতে গড়াগড়ি করতে শুরু করে। দাদা তখন কি করবে ভেবে না পেয়ে দৌড়ে বাড়িতে চলে আসে। ততক্ষণে বৃষ্টি থেমে গিয়েছিল। দাদা বাড়িতে এসে গোসল করে রাতের খাওয়া শেষ করে ঘুমিয়ে যায়। দাদার সাথে যা ঘটেছে দাদা বিষয়টা কাউকেই জানায় না। দাদা ঘুমিয়ে আছে। ঘুমের মাঝে দাদা একটা স্বপ্ন দেখে। দাদা দেখে একটা লোমশলা মানুষের মতো প্রাণী তার বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে।
দাদা সেই প্রাণীটার সামনে দাঁড়িয়ে আছে। সেই প্রাণীটা দাদার দিকে রাগ নিয়ে তাকিয়ে আছে। ওই বাগানে যেই প্রাণীটা দেখেছিল এটা দেখতে ঠিক সেই রকম, তবে এই প্রাণীটা দেখতে মানুষের মতো, মুখটা মানুষের মতো, সারা শরীরে কালো লোম, চোখ দুইটা খুবই ছোট ছোট। লোমশ প্রাণীটা তখন দাদাকে বলে, তুই কাজটা ঠিক করিস নাই, এর জন্য তোকে আফসোস করতে হবে। আমি তোকে আর তোর পুরো পরিবারকে শেষ করব। তুই আমার হাত থেকে কোনোভাবেই রেহাই পাবি না। এই কথা বলে সেই প্রাণীটা অদৃশ্য হয়ে যায়। আর তখন দাদার ঘুমটাও ভেঙে যায়। দাদার পুরো শরীর ঘামে ভিজে গেছে। দাদা ভীষণ ভয় পায়। দাদা বুঝতে পারে হয়তো খারাপ কিছু হয়েছে। দাদা সেই রাতের মতো আবারও ঘুমিয়ে যায়। এমন করে বেশ কয়েকদিন কেটে যায়, কোনো সমস্যা হয় না। ইমরান ভাইয়া, একটা কথা বলা হয়নি। দাদার তখন 3টা সন্তান ছিল, 2টা ছেলে আর একটা মেয়ে। ছেলে 2টা যমজ আর মেয়েটা ছোট। তখন যমজ ছেলেদের বয়স 12 কি 13 বছর হবে, আর মেয়ের বয়স 5 বছরের মতো। এক রাতে দাদা দাদি সহ সবাই ঘুমিয়ে আছে। মাঝরাতে দাদির চিৎকার শুনে দাদার ঘুমটা ভেঙে যায়। দাদার ঘুম ভাঙতেই দেখে দাদি ভয়ে গুটিসুটি হয়ে ঘরের মেঝেতে বসে আছে। দাদা দাদিকে জিজ্ঞেস করে কি হয়েছে, দাদি চিৎকার করলো কেন। দাদি এতটাই ভয় পেয়েছে যে কথা বলতেও পারছিল না। দাদা দাদিকে বিছানায় নিয়ে বসায়। দাদির চিৎকার শুনে তার ছেলে মেয়েরও ঘুম ভেঙে যায়। দাদি তখন দাদাকে ভয়ঙ্কর একটা কথা বলে। দাদির হঠাৎ করে ঘুম ভেঙে যায়। দাদির মনে হলো কেউ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সেই হাতটা প্রচন্ড ঠান্ডা আর লোমশ হাত। দাদির ঘুম ভেঙে প্রথমে কিছুই বুঝতে পারে না, কারণ ঘরটা অন্ধকার ছিল। দাদি বিষয়টা মনের ভুল ভেবে ধরে নেয়। দাদি আবারও ঘুমানোর চেষ্টা করে, কিন্তু আবারও সেই ঠান্ডা লোমশ হাত দাদির মাথায় হাত দেয়। দাদি তখন তার হাত দিয়ে সেই লোমশ হাতটা ধরে, আর তখনই দাদির ঘুম পুরোপুরি ভেঙে যায়। দাদি চোখ মেলে তাকিয়ে দেখে তার মুখের সামনে একটা লোমশওয়ালা মানুষের মতো প্রাণী দাঁড়িয়ে আছে। তার চোখ 2টা দিয়ে যেন আগুন বের হচ্ছিল। সেই লোমশ প্রাণীটা তার জিহ্বা বের করে দাদির সারা মুখে চেটে দেয়। দাদি তখন নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলে। দাদি চিৎকার করার অনেক চেষ্টা করে, কিন্তু দাদির মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। দাদির পাশেই দাদা শুয়েছিল। দাদি তার হাত পা দিয়ে দাদাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু দাদির হাত পা কিছুই নড়াতে পারছিল না। এদিকে সেই লোমশ প্রাণীটা দাদির চুল ধরে দাদিকে বিছানা থেকে নামিয়ে ফেলে। তারপর দাদির চুল ধরে দাদিকে টেনে ঘরের বাইরে নিয়ে যেতে চায়। দাদি তখন তার শরীরের সমস্ত শক্তি দিয়ে জোরে আল্লাহর নাম নেয়। তখন দাদির গলা দিয়ে আওয়াজ বাহির হয়। দাদির আল্লাহ বলে চিৎকার করে ওঠে। তখন দাদারও ঘুমটা ভেঙে যায়, আর সেই লোমশ প্রাণীটা দাদিকে ছেড়ে দিয়ে ঘরের জানালা ভেদ করে চলে যায়। যাওয়ার আগে একবার দাদির দিকে রাগী দৃষ্টিতে তাকায়। দাদা তো দাদির এই কথা শুনে চিন্তায় পড়ে যায়। দাদা বুঝতে পারে নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু হতে চলেছে, কিন্তু দাদা বুঝতে পারে না কেন এমনটা হচ্ছে। সেই রাতটা কোনো রকম ভাবে পার হয়ে যায়। পরদিন দাদা পাশের গ্রামে একটা কবিরাজ ছিল, তার কাছে যায়। কবিরাজকে সবকিছু খুলে বলে। কবিরাজ সব কথা শুনে দাদার সাথে বাড়িতে আসে। কবিরাজ বাড়ির চারপাশে ঘুরে ঘুরে দেখে, তারপর ঘরের মধ্যে যায়। ঘরের মধ্যে ঢুকে সব কয়টা ঘরে সরিষার দানার মতো কিছু একটা ছিটিয়ে দেয়। কবিরাজ দাদাকে আগরবাতি আর 1 মুঠো চাউল আনতে বলে। দাদা জিনিসগুলো কবিরাজকে এনে দেয়। তারপর কবিরাজ তার মতো করে কি যেন করে সেই চাউলে ফু দেয়। কবিরাজ চাউলগুলো তার 4 ভাগ করে বাড়ির 4 কোণায় পুঁতে দেয়। তারপর সেই 4 কোণায় 4টা আগরবাতি জ্বালিয়ে দেয়। আগরবাতি শেষ হয়ে গেলে কবিরাজ দাদাকে জানায় 1 সপ্তাহ এই 4 কোণায় আগরবাতি জ্বালাতে হবে। 1 সপ্তাহ পর আর কিছুই হবে না। কবিরাজ জানায় তিনি ঘর বাড়ি সব বন্ধ করে দিয়েছে। কবিরাজ আরো জানায় যেই 4 জায়গায় চাউল পুঁতে রাখা হয়েছে সেই জায়গা যেন কেউ অপবিত্র না করে।
তাহলে বাড়ির বন্ধনীটা নষ্ট হয়ে যাবে, আর তারপর আর এই বাড়ি বন্ধ করে কোনো লাভ হবে না। এইসব কথা বলে কবিরাজ চলে যায়। সত্যি সেদিন থেকে আর কোনো সমস্যা হয়নি, তবে দাদা মাঝে মাঝে স্বপ্নে সেই লোমশ প্রাণীটাকে দেখতে পেত। লোমশ প্রাণীটা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, তার চোখ দুইটা ভয়ঙ্কর রকম লাল হয়ে আছে। লোমশ প্রাণীটা বাড়ির ভেতরে ঢুকতে চায় কিন্তু ঢুকতে পারে না। এমনভাবেই 1 মাস কেটে যায়, আর কোনো সমস্যা হয় না। দাদা দাদি ভেবেই ছিল হয়তো সমস্যাটা এখানেই শেষ হয়ে গেছে। এক রাতের ঘটনা, দাদার বড় ছেলে রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়। দাদার ছেলে ওয়াশরুমে না গিয়ে বাড়ির এক কোনায় বসে তার কাজ সারে, তারপর সে ঘরে চলে আসে। আর সেদিন রাত থেকেই শুরু হয় একটা ভয়ঙ্কর তাণ্ডব। সেই রাতেই দাদার বড় ছেলের চিৎকারে সবারই ঘুম ভেঙে যায়। দাদার 2 ছেলে এক ঘরে থাকতো। ছেলের ঘরে গিয়ে দাদা দাদি একটা ভয়ঙ্কর আর মর্মান্তিক দৃশ্য দেখতে পায়। দাদার বড় ছেলে মাটিতে পড়ে আছে, আর দাদার ছোট ছেলে বড় ছেলের বুকের ওপর বসে আছে। দাদার ছোট ছেলে তার বড় ভাইয়ের গলায় কামড় দিয়ে সেখান থেকে মাংস কামড়ে কামড়ে খাচ্ছে। এমন দৃশ্য দেখে দাদি চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। দাদির চিৎকার শুনে দাদার ছোট ছেলে ঘুরে তাকায়, তারপর দাদার দিকে তাকিয়ে একটা বিটঘুটে হাসি দেয়। দাদা দেখে তার ছোট ছেলের মুখ দিয়ে রক্ত ঝরছে, মুখ দিয়ে রক্ত রীতিমতো গড়িয়ে গড়িয়ে পড়ছে। দাদা প্রচন্ড ভয় পায় এই দৃশ্য দেখে। তখন দাদার ছোট ছেলে উঠে দাঁড়ায়, দাদার সামনে আসে, তারপর তার রক্তাক্ত হাত দিয়ে দাদাকে ধরতে যায়। দাদা তখন পিছিয়ে আসে। দাদার ছোট ছেলে তখন দাদাকে উদ্দেশ্য করে বলে, তোকে বলেছিলাম না, তোকে আফসোস করতে হবে। আমি তোর পুরো পরিবারকে শেষ করে দেব। আমি তোর পরিবারের কাউকেই বাঁচিয়ে রাখবো না। এমন ভাবেই সবাইকে মেরে রক্ত মাংস খেয়ে নেব। কেউ তোদের বাঁচাতে পারবে না। এই কথা বলেই দাদার ছেলে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখন দাদার বাড়ির মানুষজন চলে আসে। সবাই এই দৃশ্য দেখে তো হতবাক হয়ে যায়। বাড়ির মহিলারা ভয়ে সেখান থেকে চলে যায়। বাড়ির ভেতর চিৎকার চেঁচামেচি শুরু হয়। চিৎকার শুনে আশেপাশের বাড়ির মানুষেরও ঘুম ভেঙে যায়। তখন আশেপাশের মানুষজন এসে এই দৃশ্য দেখতে পায়। সবার শরীরে কাঁটা দিয়ে ওঠে এই দৃশ্যটা দেখে। দাদা চিৎকার করে কান্না করতে থাকে। সবাই বুঝতে পারে দাদার ছেলের মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি। পরদিন দাদার ছেলেকে দাফন কাফন করানো হয়। দাদা বুঝতে পারে না এমন কেন হলো। বাড়ি তো বন্ধ করা, তাহলে সেই লোমশ প্রাণীটা বাড়ির মধ্যে কিভাবে আসতে পারে। দাদা আবারও সেই কবিরাজের কাছে যায়। কবিরাজ দাদার সাথে বাড়িতে আসে। বাড়িতে সেই কবিরাজ কোনো কথা না বলে চলে যেতে থাকে। দাদা কবিরাজকে আটকায়। সে কেন চলে যাচ্ছে জিজ্ঞেস করে। কবিরাজ তখন জানায় বাড়ির বন্ধনী নষ্ট হয়ে গেছে, আর সেই জন্যই ওই লোমশওয়ালা প্রাণীটা বাড়ির ভেতরে ঢুকতে পেরেছে। সে রাগে দাদার ছোট ছেলের ওপর ভর করে তারপরে দাদার বড় ছেলেকে হত্যা করে। কবিরাজ আর দেরি না করে সেখান থেকে চলে যায়। কবিরাজ যাওয়ার পর দাদা ভীষণ রকম চিন্তায় পড়ে যায়। এখন তাহলে কি হবে? দাদার পরিবারে ভয় আর শোকের ছায়া নেমে আসে। দিন গিয়ে রাত নেমে আসে। দাদা দাদি কারো চোখে ঘুম নেই। হঠাৎ গভীর রাতে ঘরের দরজায় ঠক ঠক করে কড়া নাড়ার শব্দ হয়। দাদা দাদি দুজনে চুপ করে বসে থাকে। 2 বার আস্তে আস্তে টোকা দেয়। একটু পরেই ঘরের বাইরে থেকে গোঙানির মতো আওয়াজ ভেসে আসে। মনে হয় কোনো ভয়ানক প্রাণী দরজার ওপাশে দাঁড়িয়ে রাগে গোঙানির মতো আওয়াজ করছে। দাদা দাদি দুজনেই মারাত্মক রকম ভয় পায়। এবার খুব জোরে জোরে দরজায় ধাক্কা দিতে থাকে। দাদা দাদি দুজনে ভয়ে দোয়া দরুদ পাঠ করে। কিছু সময় পর সেই আওয়াজটা বন্ধ হয়ে যায়, কিন্তু এবার মনে হলো ঘরের চারপাশে অনেকগুলো ভয়ানক প্রাণী হাঁটাহাঁটি করছে। কারণ হলো কোনো প্রাণী রাগে গোঙালে যেমন হয় ঠিক তেমনই শব্দ হচ্ছে। এর মধ্যে দাদার ছেলে আর মেয়েরও ঘুম ভেঙে যায়। দাদা দাদি তার ছেলে আর মেয়েকে জড়িয়ে ধরে রেখে
দোয়া দরুদ পড়তে থাকে। কিন্তু এর মাঝে ঘটে যায় একটা ঘটনা। দাদার ছোট ছেলে উঠে ঘরের দরজা খুলে বাইরে বের হয়ে যায়। আসলে খুব অল্প সময়ের মধ্যেই কাজটা হয়ে যায়। দাদা দাদি কিছু বুঝে ওঠার আগেই সে বাইরে চলে যায়। তখন দাদা আর দাদি ছেলের পিছনে পিছনে বের হয়। বাইরে বের হয়ে দেখে উঠানে সেই ভয়ানক লোমশ প্রাণীটা দাঁড়িয়ে আছে, আর দাদার ছেলেকে সেই লোমশ প্রাণীটা পায়ের কাছে অজ্ঞান হয়ে পড়ে আছে। প্রাণীটা দাদার দিকে তাকিয়ে একটা বিদঘুটে হাসি দেয়। দাদা দাদি দুজনে চিৎকার করে। তাদের চিৎকার শুনে বাড়ির অন্য সদস্যরাও বের হয়ে আসে। সবাই ঘর থেকে বের হয়ে সেই লোমশ প্রাণীটাকে দেখতে পায়। তার পায়ের কাছেই দাদার ছেলে অচেতন হয়ে পড়ে আছে। সবাই এই দৃশ্য দেখে ভয়ে আগানোর সাহস করে না। দাদি তখন চিৎকার করে দোয়া পড়তে থাকে আর দাদা যান আজান দিতে থাকে। দাদির দোয়া আর দাদার আজান শুনে আশেপাশের বাড়ির মানুষেরও ঘুম ভেঙে যায়। তারা বুঝতে পারে কোনো বিপদ হয়েছে, তাই তারা দাদার বাড়িতে চলে আসে। তারাও এসে সেই প্রাণীটাকে দেখতে পেয়েছিল। প্রাণীটা একভাবে উঠানে দাঁড়িয়ে আছে। কেউ দাদার ছেলের কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। তখন সবাই মিলে চিৎকার করে দোয়া পড়তে থাকে আর আজান দিতে থাকে। তখন সেই প্রাণীটা রাগে গোঙাতে গোঙাতে বাড়ির বাইরে চলে যায়। তখন দাদি গিয়ে তার ছেলেকে ধরে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ছেলেটা মারা গেছে। দাদি তো চিৎকার করে কান্না করতে থাকে। একটা ছেলের মৃত্যু একদিনও হয়নি, এরই মাঝে আরো একটা ছেলে মারা গেল। তখন উপস্থিত সবাই বুঝতে পারে কোনো বড় একটা সমস্যা হয়েছে, না হলে এমন হওয়ার কথা না। কিন্তু দাদা তো বুঝতে পারে কি কারণে এমনটা হচ্ছে। পরদিন সকালে গ্রামের মানুষের মধ্যে জানাজানি হয়ে যায় রাতের ঘটনাটা। তখন কয়েকজন দাদাকে একটা হুজুরের ঠিকানা দেয়। হুজুরের বাড়ি ছিল খুলনাতে। সেই সময় কুষ্টিয়া থেকে খুলনা যেতে বেশ সময় লাগতো। দাদা একজনকে সাথে নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হয় আর গ্রামের মানুষদের বলে যায় দাদি আর তার মেয়েকে দেখতে। দাদা সেই হুজুরের কাছে পৌঁছে যায়। হুজুরটার বয়স তখন আনুমানিক 70 বছরের মতো ছিল। হুজুরের কাছে অনেক দূর থেকে মানুষ সমস্যার জন্য আসতো। বিশেষ করে জিন ঘটিত সমস্যার রোগী বেশি আসতো। দাদা আর তার সাথে যাওয়া লোকটা হুজুরের সাথে দেখা করেন। হুজুরের আলাদা একটা ঘর ছিল। হুজুর সেখানেই রোগী দেখতেন। দাদা যখন হুজুরের সাথে দেখা করেন, হুজুর কার সমস্যা কি সমস্যা সেটা জানতে চায়। দাদা তখন জানায় কি সমস্যা হয়েছে। দাদা সেই বৃষ্টির দিনের ঘটনা থেকে শুরু করে যা যা হয়েছে সবটাই জানান। দাদা হুজুরকে সবকিছু বলার পর রীতিমতো কান্না করে দেয়। হুজুর অনেক মন দিয়ে দাদার কথাগুলো শোনেন। হুজুর কিছু সময় নীরব থাকে। হুজুর দাদাকে শান্ত হতে বলে। দাদা কান্না থামিয়ে হুজুরকে অনুরোধ করে তার সমস্যার সমাধান করে দিতে। হুজুরকে দেখে মনে হচ্ছিল তিনি কিছু একটা ভাবছিল। হুজুর তখন দাদাকে উদ্দেশ্য করে কিছু কথা বলে। ইমরান ভাইয়া, কথাগুলো আমি হুজুরের মতো করেই বলছি। আপনার সব কথাই শুনলাম। সব শুনে আমার মনে হলো আপনি অনেক বড় সমস্যার মধ্যে পড়েছেন। কিন্তু এই সমস্যার সমাধান করতে হলে আমাকে আপনার বাড়িতে যেতে হবে। আমার বয়স হয়েছে, দূরে কোথাও গিয়ে সমস্যার সমাধান করা আমার পক্ষে কষ্টকর হয়ে যায়। তারপরও আমি আপনার বাড়িতে যাব। কারণ হলো, আমি যা বুঝলাম এখান থেকে আমি সমস্যা পুরোপুরি সমাধান করতে পারবো না। যেখান থেকে সমস্যা শুরু হয়েছিল সেখান থেকেই সমাধান করতে হবে। আজকের রাতটা আপনারা আমার এখানে থাকুন। কাল ফজরের নামাজ আদায় করে আমরা রওনা দেব। আর চিন্তা করবেন না, আপনার বাড়ির মানুষের কিছু হবে না ইনশাআল্লাহ। দাদা হুজুরের কথায় খুশি হয়। হুজুর একজনকে ডেকে দাদা আর তার সাথে থাকা লোকটাকে থাকার জায়গা দেখিয়ে দিতে বলে। হুজুরের কথা মতো ফজরের নামাজ আদায় করে তারা বেরিয়ে পড়ে। দাদার বাড়িতে আসতে আসতে বেশ রাত হয়ে যায়। রাস্তায় হুজুর নামাজ আদায় করে নিয়েছিল। হুজুর বাড়িতে ঢুকে বাড়িটা ভালো করে দেখে নেয়। তারপর হুজুর ঘরের মধ্যে ঢোকে। ঘরটা ভালো করে দেখে।
দাদা আর দাদি হুজুরের খাবারের আয়োজন করে। হুজুর জানায় তার জন্য বেশি কিছু খাবারের আয়োজন করতে হবে না। দাদারা বাড়িতে যা খায় তাই রান্না করলেই হবে। তারপরও দাদা তার সাধ্যমতো চেষ্টা করে আয়োজন করার। রাতে খেয়ে হুজুরে একটু বিশ্রাম নেয়। তখন দাদা হুজুরের সাথেই ছিল। হুজুর দাদাকে তার কাছে ডাকে। হুজুর তখন দাদাকে জানায় তিনি সেই বাগানে একা একা যেতে চান, আর সেখানে গিয়েই তিনি সমস্যাটার সমাধান করবেন। দাদা হুজুরের কথা শুনে অবাক হয়। দাদা হুজুরকে বলে সেও সাথে যাবে, কিন্তু হুজুর জানায় তার সাথে কারো যাওয়া যাবে না, হুজুরকে একাই যেতে হবে। হুজুর দাদাকে বলে, আল্লাহ চাইলে আমার কিছুই হবে না। আপনি যদি আমার সাথে যান তাহলে আপনার কোনো ক্ষতি হতে পারে, আর আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। আপনি শুধু আমাকে ওই বাগানটা দেখিয়ে দেবেন, আর কিছুই করতে হবে না। তবে আপনি চাইলে দূর থেকে দেখতে পারেন, কিন্তু বাগানের আশেপাশে থাকা যাবে না। দাদা তাতেই রাজি হয়ে যায়। গভীর রাতে দাদা আর হুজুর সেই বাগানের দিকে রওনা দেয়। আকাশে চাঁদ ছিল। চাঁদের আলোতে চারপাশটা অনেকটাই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। দূর থেকে বাগানটা দেখতে অনেকটাই ভয়ঙ্কর লাগছিল। হুজুর আগে আগে হাঁটছিল আর দাদা পিছনে। হঠাৎ করে দাদার মনে হলো হুজুর কারোর সাথে কথা বলছে, কিন্তু কার সাথে কথা বলছে? সেখানে হুজুর আর দাদা ছাড়া তো কেউই নেই। হুজুর আরবি ভাষায় কথা বলছিল। এমন ভাবেই বেশ কিছু সময় হুজুর কথা বলে। বাগান থেকে দূরে এসে থেমে যায় হুজুর। হুজুর তখন দাদাকে চলে যেতে বলে। দাদা জানায় সে এখানেই থাকবে আর দূর থেকে দেখবে সবকিছু। হুজুর তখন মুচকি হেসে বলে, আপনার অনেক ইচ্ছা আবার ওই প্রাণীটাকে দেখার, তাই না? তাহলে চলুন, আমার সাথেই চলুন, আপনাকে নিয়েই যাব। তবে একটা কথা, কিছুতেই ভয় পাবেন না আর চিৎকার করবেন না। যদি ভয় লাগে তাহলে চোখ বন্ধ করে দোয়া দরুদ পাঠ করবেন। দাদা আর হুজুর তখন বাগানের দিকে হাঁটা দেয়। একসময় সেই বাগানে এসে পৌঁছে যায়। দাদার ভয়ে শরীর শিউরে উঠছিল, কারণ চাঁদের আলোতে বাগানটা একটা পাহাড়ের মতো লাগছিল। বড় বড় গাছগুলো দৈত্যর মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দাদা আর হুজুর বাগানের বাইরে দাঁড়িয়ে যায়। হঠাৎ পিছন থেকে কেউ একজন হুজুরকে উদ্দেশ্য করে সালাম দেয়। সালাম শুনেই দাদা চমকে ওঠে। এখানে তো দাদা আর হুজুর একা এসেছিলেন, তাহলে তাদের পিছু পিছু কেউ কি এসেছে নাকি? কে সালাম দিল এটা দেখার জন্য দাদা পিছনে ঘুরে তাকায়। তখন দাদা দেখতে পায় একটা সাদা জুব্বা পরিহিত সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। তার মুখে হালকা দাড়ি আর মাথায় সাদা টুপি। চেহারাটা চাঁদের আলোর মতোই উজ্জ্বল। এত সুন্দর আর মায়াবী চেহারা দাদা আগে কখনোই দেখেনি। দাদা এক প্রকার বিমোহিত হয়ে যায়। দাদা বুঝতে পারে এটা সাধারণ কোনো মানুষ না, এটাও একটা জিনি হবে। হুজুর তখন দাদাকে ইশারায় চুপ থাকতে বলে। হুজুর আর সেই জিনটা নিজেদের মধ্যে আরবিতে কথা বলে। কিছু সময় পর সেই জিনটা বাগানের দিকে চলে যায়। জিনটা বাগানের মধ্যে চলে যেতেই সবকিছু নীরব আর শুনশান হয়ে যায়। অল্প কয়েক মিনিট পর জিনটা আবারও বের হয়ে আসে। তখন জিনটা হুজুরকে ইশারায় বাগানের মধ্যে যেতে বলে। হুজুর দাদাকে সাথে নিয়ে বাগানের মধ্যে যায়। দাদা খেয়াল করে বাগানের মধ্যে তারা প্রবেশ করতেই মনে হলো বাগানের ভেতর কারো ছোটাছুটি শুরু হয়ে গেল। মনে হচ্ছে গাছগুলো দুমড়ে মুচড়ে এখনই মাথার উপর ভেঙে পড়বে। দাদা ভীষণ ভয় পাচ্ছিল। কিছু দূর হাঁটার পর তারা সেই মেহগনি গাছের নিচে গিয়ে দাঁড়ায়, যেই গাছের নিচে দাদা লোমশ প্রাণীটাকে আঘাত করেছিল। দাদা খেয়াল করে হুজুর তার পকেট থেকে একটা তসবি বের করলো, সেই সাথে একটা ছোট কাপড়ের পুটলি। সেই পুটলিটা খোলার পর দেখলো সেখান থেকে কিছু সরিষার দানা হুজুর দোয়া পরে সেই সরিষার দানাতে ফু দেয়। তারপর সরিষার দানাগুলো ওই গাছের চারপাশে ছিটিয়ে দেয়। আর তখনই ভয়ঙ্কর চিৎকার ভেসে আসে। মনে হলো রাগে কেউ এমন ভাবে চিৎকার করছে। সেই গাছটা খুব জোরে নড়তে শুরু করে। মনে হয় গাছটা যেন ভেঙে গায়ের উপর পড়বে। একটু পর অবাক করে দিয়ে গাছ থেকে এক লাফে সেই লোমশ প্রাণীটা নেমে আসে।
তার চোখ দুইটা দিয়ে মনে হয় আগুন বাইর হচ্ছে। তখন দাদা সেই লোমশ প্রাণীটার সাথে কথা বলে। তাদের মাঝে কি কথা হয় দাদা বুঝতে পারে না। এক পর্যায়ে মনে হলো ওই লোমশ প্রাণীটা হুজুরকে তেড়ে আঘাত করতে আসবে। তখন হুজুরের সাথে থাকা সেই জিনটা হুজুরের সামনে এসে দাঁড়ায়। জিনটা ওই লোমশ প্রাণীটাকে একটা ধাক্কা দেয়। লোমশ প্রাণীটা ধাক্কা খেয়ে অনেকটা দূরে গিয়ে পড়ে। দাদা খেয়াল করে লোমশ প্রাণীটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। ছোট হতে হতে একটা বিড়ালের সাইজের মতো হয়ে যায়। তখন জিনটা ওই লোমশ প্রাণীটার গলায় একটা শিকলের মতো কিছু পরিয়ে দেয়। তারপর টানতে টানতে বাগান থেকে বের করে নিয়ে আসে। বাগান থেকে বের হয়ে হুজুর আর জিনটার মাঝে কিছু কথা হয়। তারপর জিনটা ওই লোমশ প্রাণীকে নিয়ে উল্টো দিকে হাঁটা ধরে। দাদা আর হুজুরের সামনেই জিনটা অদৃশ্য হয়ে যায়। হুজুর তখন দাদাকে জানায়, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সমস্যার সমাধান হয়ে গেছে, আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। হুজুরের কথা শুনে দাদা আনন্দিত হয়। এরপর তারা দুইজন বাড়িতে চলে আসে। এত তাড়াতাড়ি যে সমস্যাটার সমাধান হবে দাদা ভাবতেই পারেনি। সেই রাতে হুজুর দাদাকে অবাক করা কিছু কথা বলে। হুজুর জানায়, আপনি আমার সাথে যাকে দেখলেন তিনি একজন জিন। এটা আপনি বুঝতে পেরেছেন। জিনটা আমার ছাত্র। সে অনেক শক্তিশালী গোত্রের একটা জিন। ওই জিনের বাবার সাথে আমার অনেক ভালো সম্পর্ক। গত রাতেই আমি ওই জিনটাকে দিয়ে তথ্য সংগ্রহ করি যে এই হত্যাকাণ্ড চালাচ্ছে সে কে, কোথায় থাকে। আমার জিন ছাত্র আমাকে সকল তথ্য জানায়। আপনি যেই লোমশ প্রাণীটাকে আঘাত করেছিলেন সে একটা খবিশ জিন ছিল। সে ছিল বোবা আর প্রতিবন্ধীর মতো। ওই গাছেই দুইটা খবিশ জিন থাকত। যে আপনার ছেলেকে হত্যা করেছে তার ভাই ছিল ওই খবিশ জিন। আপনার ওই কাচির আঘাতে খবিশ জিনটা মারা যায়। তখন খবিশ জিনটার ভাই ভীষণ রেগে যায় আপনার ওপর, আর সে তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতেই আপনার দুই ছেলেকে হত্যা করে। আমি ওই খবিশ জিনটাকে হাজির করার চেষ্টা করি, কিন্তু সে হাজির হয় না। খবিশ জিনটাও বেশ শক্তিশালী, কিন্তু তার চেয়ে বহুগুণ শক্তিশালী আমার এই ছাত্র জিন। বাগানের মধ্যে যখন আমি খবিশ জিনটার সাথে কথা বলি, তাকে আমি শুরুতে বোঝালাম তোমার জন্য তার ভাই মারা গেছে, সে প্রতিশোধ নিতে তোমার দুই ছেলেকে হত্যা করেছে। সে যেন তোমার পরিবারের আর কোনো ক্ষতি না করে। কিন্তু খবিশ জিনটা কিছুতেই রাজি হয় না। সে তোমার পরিবারকে শেষ করে তবেই শান্ত হবে। কথা বলার এক পর্যায়ে খবিশ জিনটা রেগে গিয়ে আমাকে মারতে আসে। তখন আমার ছাত্র জিন তার উপর আক্রমণ করে। আমার ছাত্র জিন সিদ্ধান্ত নেয় সে তাকে বন্দি করে নিয়ে যাবে, না হলে খবিশ জিনটা তোমার ক্ষতি করতেই পারে। শেষে খবিশ জিনটাকে বন্দি করে নিয়ে যায়। আল্লাহর রহমতে এখন থেকে আর কোনো সমস্যা হবে না। হুজুরের কথা শুনে দাদা সত্যি বেশ অবাক হয়ে যায়। তার ওই ভুলের জন্য তার দুইটা সন্তান মারা গেছে। হুজুর দাদার ছেলেদের জন্য দোয়া করে। পরদিন সকালবেলায় হুজুরকে একজন নিতে আসে। দাদা তো অবাক হয়ে যায়। যে নিতে এসেছে তাকে তো খবর দেওয়া হয়নি, তাহলে সে কিভাবে খবর পেল? হুজুর বুঝতে পারে দাদা অবাক হয়েছে, কিন্তু হুজুর কিছু না বলে মুচকি মুচকি হাসে। হুজুর যাওয়ার সময় দাদা হুজুরকে কিছু টাকা দিতে চায়, কিন্তু হুজুর একটা টাকাও নেয় না, বরং টাকা দেয়াতে হুজুর মন খারাপ করে। পরে দাদা হুজুরের কাছে বলে তার ভুল হয়ে গেছে। হুজুর দাদার জন্য অনেক দোয়া করে। তারপর থেকে আর কখনোই কোনো সমস্যা হয়নি। দাদার যে মেয়ে বেঁচে ছিল সেই মেয়েই হলো আমার দাদি। এই ঘটনাটা সেই সময়ে মানুষের মুখে মুখে প্রচলিত ছিল। সময়ের পরিবর্তনে আজ ঘটনাটা বিলুপ্ত হওয়ার দিকে। তবে এখনো যারা বয়স্ক মানুষ আছে তারা এই ঘটনাটার জীবন্ত সাক্ষী হয়ে আছে। ইমরান ভাইয়া, এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি ঘটনাটা আপনি পড়ে শোনাবেন। আমার এই ঘটনাটা সিলেক্ট হলে আমাকে ইমেল করে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। আমার জানা আরো বেশ কিছু ঘটনা আছে,
আমি সময় পেলেই আবারও ঘটনা লিখতে বসবো। ভোতারটা দীর্ঘজীবী হোক। সবাই আমার জন্য এবং সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন। আমরা সকল প্রবাসীরা যেন আবারও সহি সালামতে আমাদের পরিবারের কাছে ফিরে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইমতিয়াজ ভাই। ধন্যবাদ ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যি অনেক সুন্দরভাবে গোছালোভাবে আপনি ঘটনাটা লিখেছেন। মনে হচ্ছিল না যে আপনি প্রথমবারের মতো আমাদেরকে ঘটনা লিখছেন। সত্যি ভাই অনেক গোছালো ছিল। আমার পড়তে একদমই অসুবিধা হয়নি। আমি খুব ভালোভাবে রিড আউট করতে পেরেছি। ধন্যবাদ ভাই এত সুন্দরভাবে গুছিয়ে ঘটনাটি লেখার জন্য। আর তাছাড়াও ঘটনাটিও কিন্তু বেশ ইউনিক ছিল। মানে গ্রাম বাংলার ঘটনাগুলো সবসময় অনেক বেশি ইউনিক হয়। তার মধ্যে আজকের ঘটনাটি তো এক কথায় অনেক বেশি অসাধারণ ছিল। অনেক বেশি ইউনিক লেগেছে আজকের ঘটনাটি। ধন্যবাদ ইমতিয়াজ আহমেদ ভাই। আপনার কাছে এইরকম আরো ঘটনা থাকলে অবশ্যই আমাদেরকে ইমেল করে পাঠিয়ে দেবেন। আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় রইলাম। তো প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। এটা আমি পার্সোনালি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। বেশি বেশি শেয়ার করবেন, তাতে আমাদের ভূতাটা ফ্যামিলিটা আরো বড় হবে। সবার কাছে আমাদের ঘটনাগুলো পৌঁছে যাবে। তো এই ছিল আজকের আয়োজন। চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে। আপনারা আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমি ইমরান এইস খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনার মাধ্যমে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, ভোতারটার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।